স্যার ভালো আলহামদুলিল্লাহ। ওকে, দেখা যাচ্ছে কি 87%। আচ্ছা, ঠিক আছে। প্রথম হচ্ছে আমি সরি এরকম অড টাইমে ক্লাস নেওয়ার জন্য। আসলে সকালবেলা প্রতিদিনের রাউন্ডের ঝামেলা থাকে, আজকে রাউন্ডের ঝামেলা ছিল, যার জন্য দেখলাম ক্লাসটা মিস হওয়ার থেকে একটু দেরি করে হলো ক্লাসটা করাই, সেই জন্য একটু তোমাদেরকেও কষ্ট দিলাম। ক্লাসটা হলো। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে? সব কথা এখানে বোঝা যায়? হ্যালো, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা তো এর আগে আসলে আলোচনা করছিলাম, তো আমি তো বেসিক্যালি রেসপিরেটরি সিস্টেম নিয়ে তোমাদের সাথে পড়াচ্ছি। প্রথম দিকে রেসপিরেটরি সিস্টেমের যে সিমটম, যেগুলো কমন সিমটম, সেগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, বিশেষ করে ডিজনিয়া অর ব্রেথলেসনেস, কাফ। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের প্রথম দিকে ডিসকাশন ছিল। তার পরবর্তীতে আমরা ডিজিজ স্পেসিফিক গত ক্লাসে সম্ভবত অ্যাজমা পড়ালাম, ঠিক না? আচ্ছা, জি স্যার। আজকে একটু আলোচনা করে সিওপিডি নিয়ে, কারণ তোমাদের আসলে ফিফথ এর ফাইনালে বেসিক্যালি এই ডিজিজ গুলো কমনলি আসবে। সব তো ডিটেলস কিছু আসবে না, আসবে তোমাদের কোশ্চেন আসবে এগুলোর উপর ভিত্তি করে, অ্যাজমা, সিওপিডি এগুলাতে বেশি আসবে, কিছু হয়তো ব্রঙ্কাইটিস আসতে পারে। তারপরে হচ্ছে সিমটম অ্যানালাইসিস, বিশেষ করে পেশেন্ট কাফ, ডিজনিয়া, চেস্ট পেইন, এগুলো কমনলি থাকবে। এগুলো থাকবে সিমটম অ্যানালিসিস ভিতরে যে কোশ্চেন গুলো হয়, সেগুলো কাফ, ডিজনিয়া, চেস্ট পেন, এগুলো বেশি থাকে। আর পেশেন্টের যদি রেসপিরেটরি হার্ট ফেলিয়ার ডিউ টু রেসপিরেটরি কজ, আই মিন পালমোনারি, এগুলো হচ্ছে কমনলি এগুলোর উপর কোশ্চেন থাকতে পারে। কেস থাকতে পারে, শর্ট কেস থাকতে পারে, লং কেস থাকতে পারে। শর্ট কেসে তোমার সাধারণত থাকতে পারে প্লুরাল এফিউশন, হ্যাঁ, তারপর হচ্ছে নিউমোথোরাক্স, লাং কোলাপস, লাং ফাইব্রোসিস, এগুলো ইউজুয়ালি শর্ট কেস থাকে। লং কেসের ভিতরে এগুলো থাকতে পারে, সিপিডি, অ্যাজমা, তারপর টিউবারকুলোসিস থাকতে পারে। এগুলাই মোটামুটি তোমাদের ফিফথ ইয়ারের জন্য এগুলাই কমন। আর এখন আমরা আলোচনা করি সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমি আগের মতোই ডাইরেক্ট বই দেখে দেখে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। আমাদের উদ্দেশ্য বেসিক্যালি বইয়ের যে ভাষাটা, সে ভাষাটা তোমাদের কাছে একটা মানে সহজ বোধ করার জন্য, মানে যে ইজি তোমরা বুঝতে পারো, সেটাই। অ্যাজ এ বিগিনার তোমাদের হয়তো ডেভিডসনের ভাষাটা একটু তোমাদের কাছে একটু লাগতে পারে, একটু টাফ লাগতে পারে। দ্যাটস ওয়াই আমি সেগুলো একটু ইজি করার চেষ্টা করবো আর কি। এখানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটা তোমার এখানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলতে যে ডিজিজ গুলো বোঝায়, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যাজমা এবং সিওপিডি। আর এর মধ্যে হচ্ছে অ্যাজমা আর সিওপিডির একটা বেসিক কিছু পার্থক্য আছে। অ্যাজমা হচ্ছে একটা রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ, আর হচ্ছে সিওপিডি হচ্ছে প্রোগ্রেসিভ এবং ইরিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ। এটা হচ্ছে মেইন জিনিস। এখন এখানে সিওপিডি যে ডেফিনেশনটা, বইতে যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা সুন্দর। বলা হচ্ছে যে পারসিস্টেন্ট এয়ারওয়ে লিমিটেশন। Persistent airway limitation. Airway limitation is defined as limitation of your activity. অর্থাৎ এয়ারওয়ে লিমিটেশনটা হচ্ছে পেশেন্টের ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের কোন ধরনের লিমিটেশন থাকে, দ্যাট ইজ এয়ারওয়ে লিমিটেশন। হ্যাঁ, পারসিস্টেন্ট এয়ারওয়ে লিমিটেশন, ইট ইজ persistent, progressive, and associated with enhanced chronic inflammatory response in the airway. অ্যাজমার সাথে সিপিডি এর বেসিক পার্থক্য, অর্থাৎ এখানে সিপিডি তে তোমার যে মানে যে প্যাথোলজিটা দুইটা লেভেলে হয়। There are pathology in two level. Number one is in the airway, small airway, another is in the alveoli. I mean airway distal to terminal bronchioles. So এখানে দুইটা লেভেলে পেশেন্টের অ্যাকচুয়ালি প্যাথোলজি গুলো হয়। Whatever it is, there is inflammation. It is a chronic inflammation. Chronic inflammatory state, এবং due to this chronic inflammation, there is a progressive changes in the progressive pathology in the airway and in the alveolar structure. Ultimately, this patient has airway limitation. শেষ পর্যন্ত কি ডেভেলপ করে? শেষ পর্যন্ত হার্ট ফেলিয়ার ডেভেলপ করে। কি টাইপের হার্ট ফেলিয়ার ডেভেলপ করে? যেটা আমরা বলি হার্ট ফেলিয়ার ডিউ টু লাং ডিজিজ অর পালমোনারি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে এই যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ,
এটা কেন হয়? সাধারণত ইট ইজ ইউজুয়ালি ডিউ টু অ্যাকোয়ার্ড কজ। অ্যাকোয়ার্ড হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল যে কজ গুলো আছে। মোস্ট কমন ইজ এনভায়রনমেন্টাল noxious particles and gases. Environmental noxious particles and gases. Noxious particles and gases ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা হচ্ছে স্মোকিং অফ সিগারেট। I mean tobacco smoking, the most common cause of COPD. Tobacco smoking is the most common cause of COPD. Another important হচ্ছে indoor and outdoor pollution. Indoor and outdoor pollutant gases. Indoor pollutant gases, particularly in developing country, particularly in the village area where biomass fuels are used for cooking purpose. গ্রাম দেশে সবাই কিন্তু এই গাছ লতা পাতা ঝোপঝাড় এগুলাই পুরা মোটামুটি রান্নার কাজ চালায়, অর্থাৎ বায়োমাস ফুয়েল। এবং ডিউ টু combustion of the biomass fuel there is production of gases, and these are inhaled by the individual who cooks. So I mean যারা রান্না বান্না করে তারা এগুলাতে গ্রহণ করে। This biomass fuel when induced gases enters into the lung and causes changes, I mean causes the inflammation of the airway. মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আরিফ, তোমার নানা ফোন করছে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে inhalation of the biomass fuel, it is an important cause of COPD. Another tobacco smoking, it is account for 95%. হ্যাঁ, এবং এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে both male and female এখন টোবাকো স্মোকিং এর হার একসময় শুধু মেলের ছিল, এখন মেলের পাশাপাশি ফিমেলদের টোবাকো স্মোকিং এর হার অনেক বেশি। ইনডোর এয়ার পলিউশন আর অকুপেশনাল এক্সপোজার বলতে এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে কোল ডাস্ট, সিলিকা ডাস্ট, ক্যাডমিয়াম ডাস্ট। এগুলো আমাদের দেশের কোল মাইনিং খুব কম, সারা বাংলাদেশে কোল মাইনিং শুধু একটাই আছে। হ্যাঁ, কয়লার ইয়াতে একটা কয়লার কারখানা আছে, কয়লার একটা ইয়ে আছে, তোমার একটা খনি আছে বাংলাদেশে, একমাত্র একটা কয়লার খনি আছে। সো এগুলো ছাড়া আরো বলা হয়ে থাকে, যেমন কিছু ডিউরিং বার্থ কোন বাচ্চা যাদের নাকি মানে লো বার্থ ওয়েট, বলা হয় যাদের লো বার্থ ওয়েট তাদের কিন্তু there is a risk of developing of COPD in the adult life. হ্যাঁ, এবং বলা হয়েছে এটা একটা ইম্পর্টেন্ট ইনফেকশন। হ্যাঁ, বলা হয় কারো যদি রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন হয়, ইট may accelerate the declines of FEV1. এখানে একটা কথা বলা হচ্ছে, ইনফেকশনের কথাটা বেসিক্যালি বলা হচ্ছে কারণে কারো যদি COPD থাকে, তার যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, কারণ COPD তো আমরা জানি যে পেশেন্টের ইট ইজ আ প্রোগ্রেসিভ এয়ারওয়ে ডিজিজ। I mean, there's a progressive decline in the respiratory function or the lung function. But in the presence of recurrent infection in the lung or respiratory tract or airway, where there is enhanced declining in the FEV1, force expected below in 1 second or lung function test. That is important. ঠিক আছে? আচ্ছা, এখানে এটা হচ্ছে তোমাদের যে মানে COPD এর যে এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর বলা হয়। আর জন্মগত কনজেনিটালি বলা হয় জেনেটিক ডিসঅর্ডার আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। It is another cause of COPD, but it is very rare and it is a genetic disorder. হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার COPD এর কারণগুলো যেগুলো বলা হয়। তো সবচেয়ে খেয়াল রাখতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ টোবাকো স্মোকিং। যারা টোবাকো স্মোকিং করে তাদের বেশি হয়। এবং অনেক সময় পেশেন্ট পাওয়া যায় গ্রাম দেশে মহিলা রোগী, বলা হয় যে তাদের COPD এস্টাবলিশ COPD হিস্ট্রি নিলে জানা যায় তাদের আসলে বেসিক্যালি কোনো অ্যাকচুয়ালি মানে টোবাকো স্মোকিং হিস্ট্রি নাই, বাট তারা কিন্তু গ্রাম দেশে যেহেতু বায়োমাস ফুয়েল দ্বারা রান্না বান্না করে, সেজন্য তাদের পরবর্তীতে COPD ডেভেলপ করে যায়। আচ্ছা, এখানে COPD তে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে COPD এর সাথে কতগুলা কমন কোমরবিড ডিজিজ জড়িত। কেন কমন কোমরবিড ডিজিজ জড়িত সেটা তোমাদের জানা দরকার আছে। সেটা হচ্ছে যে as it is basically due to the chronic exposure to cigarette smoke
হ্যাঁ, তো সুতরাং সিগারেট স্মোকিং রিলেটেড আদার ডিজিজ আর কমন উইথ সিওপিডি। অর্থাৎ সিগারেট স্মোকিং শুধু তো সিওপিডি করে না, আর অন্যান্য ডিজিজ গুলো করে, কার্ডিওভাস্কুলার ডিজিজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে সেরিব্রোভাস্কুলার ডিজিজ করে। আমরা জানি সিগারেট স্মোকিং ইজ রিলেটেড উইথ it is a it is related with the atherosclerotic vascular disease. So atherosclerotic vascular disease is more common in coronary artery disease and cerebral arteries. That's why it is when COPD is associated with coronary artery disease, I mean cardiovascular disease and also cerebrovascular disease. But it is also associated with metabolic syndrome, osteoporosis, depression, and lung cancer. We know that most important risk factor of lung cancer is cigarette smoking and long term cigarette smoking. এখানে একটা তো বলতে হবে যে এখানে সিগারেট স্মোকিং বলতে কিন্তু ওই মানে ট্রানজিয়েন্ট বা অল্প কয়েকদিন সিগারেট স্মোক করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টর না। সিগারেট স্মোকিং মিন্স দ্যার ইজ এ লং টার্ম স্মোকিং, বছর পর বছর, at least 10 pack year. What is pack year? 10 pack year means one pack year each, if any individual smokes one pack of cigarette, I mean 20 sticks of cigarette per day for 1 year, that is called one pack year. If an individual smokes 10 sticks per day for 2 years, that is one pack year. So এটা হচ্ছে one pack এর সংজ্ঞা। So cigarettes COPD is common after at least 10 pack years. After 10 pack years, 10 এবং 10 প্যাকেট সিগারেট খাওয়ার পরে তাদের সাধারণত COPD গুলো ডেভেলপ করে থাকে। So commonly common comorbid disease, that is one common the comorbid disease in patient with COPD. তো অর্থাৎ মানে কোনো পেশেন্টের যদি তোমরা COPD যদি পাও তাহলে তোমাকে এই ডিজিজ গুলো তোমাকে পাশাপাশি খুঁজতে হবে। particularly cardiovascular disease, পেশেন্টের cerebrovascular disease, হ্যাঁ, পেশেন্টের কি ischemic heart disease হিস্ট্রি আছে কিনা সেটা খুঁজতে হবে। metabolic syndrome, what is metabolic syndrome? Metabolic syndrome is it is a constellation of symptoms, I mean diabetes or ischemic diabetes or impaired glucose tolerance, hypertension, obesity, তারপরে পেশেন্টের কি থাকতে পারে, ডিসলিপিডিমিয়া। ডিসলিপিডিমিয়া পার্টিকুলার কি থাকতে পারে, পেশেন্টের হাইপারট্রাইগ্লিসাইডেমিয়া এন্ড হাইপো এইচডিএল। পেশেন্টের এইচডিএল কোলেস্টেরলটা কম থাকবে, ট্রাইগ্লিসাইডটা বেশি থাকবে, ওবেসিটি থাকবে, হাইপারটেনশন থাকবে, ডায়াবেটিস অথবা আইজিডি থাকবে। তার সাথে অন্যান্য অর্গান ইনভলভমেন্ট থাকতে পারে, যেমন পেশেন্টের এনএএফএলডি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকতে পারে, অথবা ফিমেলের ক্ষেত্রে পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে। দিস আর অল দ্য মেটাবলিক সিনড্রোম, এগুলা থাকতে পারে এই ডিজিজের সাথে রিলেটেড। পেশেন্টের অস্টিওপোরোসিস হতে পারে। আমরা জানি যে বেসিক্যালি ইট ইজ এ ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। হ্যাঁ, COPD is a chronic inflammatory disease. That's why osteoporosis may be accompanied with COPD. And depression and lung cancer এখানে আসলে তারপরে এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলা দরকার আছে যে COPD টা যদিগুলো বেসিক্যালি একটা ডিজিজ, বাট টু স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন, one is chronic bronchitis, another is pulmonary emphysema. Chronic bronchitis and pulmonary emphysema, এই দুইটা these are two extremes of presentation or two spectrum of presentation of COPD. আচ্ছা, but another important criteria of COPD is that is associated, though it is a focal disease, I mean a pulmonary disease. COPD basically একটা focal disease or pulmonary disease, but it is associated with systemic manifestation. অর্থাৎ এনে শুধু পালমোনারি ডিজিজে নাই, তার সাথে সিস্টেমিক ম্যানিফেস্টেশনও থাকে। কি কি সিস্টেমিক ম্যানিফেস্টেশন থাকে? Patient with COPD had many systemic manifestations, particularly muscular weakness, muscular wasting. এই সমস্ত পেশেন্টের মাসকুলার উইকনেস এন্ড মাসকুলার ওয়াস্টিং থাকে। পেশেন্টের কি অ্যাফেক্টিভ হয়ে যেতে পারে পেশেন্টের এটা। আর অ্যানাদার হচ্ছে কি ইনক্রিজড সার্কুলেটরি ইনফ্লামেটরি মার্কার্স। আমরা জানি যে দেয়ার আর নিউমারাস ইনফ্লামেটরি মার্কার্স ইন দ্য বডি, অর্থাৎ when there is inflammation there is inflammatory markers, there is rise of inflammatory markers in the body, particularly ESR, CRP, ferritin. আজকালকার দিনে তোমরা অনেকে জানো যে এই যে করোনার সাথে অনেক ধরনের ইনফ্লামেটরি মার্কার জড়িত, ফেরিটিন, ডি ডাইমার,
CRP, ESR, interleukin 6, interleukin 1. These are numerous tumor necrosis factor. Numerous inflammatory markers that the most important CRP and ESR. এগুলা so increase inflammatory markers, circulating inflammatory markers. And another important thing is, as this patient are hypoxic, CPD is associated usually with hypoxia. As these patients are chronically hypoxic, the chronically hypoxic kidney unable to concentrate salt and water. Chronically hypoxic kidney is unable to concentrate salt and water in the body. That's why there is impaired excretion of salt and water in the body. There is peripheral edema. এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিপিডি পেশেন্টের কিন্তু পেরিফেরাল এডিমা হয়, কিন্তু বাট পেরিফেরাল এডিমা হইলে অনেকে ভাবে যে ইট ইজ ডিউ টু রাইট সাইডেড হার্ট ফেলিয়ার অর কোর পালমোনারি, নট। মানে peripheral edema can occur in CPD patient without right sided heart failure or core pulmonary. It may be due to impaired salt and water excretion of the chronically hypoxic kidney. So it is another systemic presentation of CPD. Another systemic presentation is the abnormal fat metabolism. This patient have impaired there is fat wasting. Patient fat এত wasted হয়ে যায়, actually fat wasting এর কারণে তার subcutaneous fat থাকে না, muscle wasting এর কারণে তার mid-arm circumference টা কমে যায়. So there is metabolic and nutritional deconditioning of this patient, and there is increased prevalence of osteoporosis. এই সমস্ত পেশেন্টের অস্টিওপোরোসিস এর রেট বেড়ে যায়। অস্টিওপোরোসিস তোমরা জানো যে পেশেন্টের অস্টিওপোরোসিস হচ্ছে কি ডিমিনারেলাইজেশন, ইনক্রিজ ডিমিনারেলাইজেশন অফ দি বোন। তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ কি অস্টিওপোরোসিস। সো দো ইট ইজ এ মানে pulmonary associated বা lung associated disease, but there are numerous systemic manifestation and it is associated with মাল্টিপল কোমরবিডিটিস। এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই কয়টা কথা উপরে যে আমরা যদি টোটাল জিনিসটাকে সামারাইজ করি, যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ইট ইজ এ লিমিটেশন, ইট ইজ এ প্রিভেন্টেবল এন্ড ট্রিটেবল ডিজিজ। প্রিভেন্টেবল কেন বলা হয়েছে? বিকজ ইউ ক্যান প্রিভেন্ট দিস ডিজিজ বাই নট ডুইং biomass full exposure or not smoking. তাহলে এটা প্রিভেন্টেবল ডিজিজ, প্রিভেন্টেবল এন্ড ট্রিটেবল ডিজিজ। ট্রিট করতে পারি আমরা যদি এই পেশেন্টের যদি মাঝখানেও যদি প্যাথোজেনেসিসটা হল্ড করতে পারে, তাহলেও কিন্তু পেশেন্টের মরবিডিটি অনেক কম হয়। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ এ ট্রিটেবল ডিজিজ। সো ইট ইজ এ প্রিভেন্টেবল এন্ড ট্রিটেবল ডিজিজ উইথ পারসিস্টেন্ট এয়ারওয়ে লিমিটেশন, ডিউ টু chronic inflammation of the airway and alveoli. Chronic inflammation of the airway in alveoli, which is progressive in nature, and it is associated with multiple comorbidities. যে 5-6টা ডিজিজ তোমাদের নাম বললাম, associated comorbidities, and it is associated with both focal and systemic manifestation. এই যে তোমার পুরো জিনিসটা তাহলে এখানে আমরা নিয়ে আসলাম, persistent airway disease, preventable treatable quarter term, actually preventable treatable disease, persistent airway limitation due to chronic inflammation which is progressive in nature. তারপর আমরা বলবো যে it is due to exposure to chronic exposure to noxious gases and particles. এটা হচ্ছে তার etiology। তার সাথে বলবো it is associated with multiple comorbid disease and it is associated with systemic, both parallelly both pulmonary and there is systemic manifestation. তাহলে এই হলো মোটামুটি আমাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের তোমার টোটাল সিনারিওটা। এখন কোশ্চেন আসতে পারে যে মানে এই যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে কি কি প্যাথোজেনেসিস হয়। প্যাথোজেনেসিস গুলো তুমি দেখো যে এখানে বলা হয়েছে এয়ারওয়ে লেভেলে কিছু প্যাথোজেনেসিস হয়, অ্যালভিওলাই বা ডিস্টাল টু টার্মিনাল ব্রঙ্কিয়াল, এসিনাস লেভেলে কিছু প্যাথোজেনেসিস হয়। এয়ারওয়ে লেভেলে প্যাথোজেনেসিসটা বেসিক্যালি হচ্ছে স্মল এয়ারওয়ে। স্মল এয়ারওয়ে কি প্যাথোজেনেসিস হতে পারে? মিউকাস সিক্রেটিং যে গ্ল্যান্ড গুলো আছে, দেয়ার ইজ হাইপারট্রফি আর ইনক্রিজ নাম্বার, হাইপারট্রফি or enlargement of the mucus secreting glands and increase number of the goblet cell. আমরা জানি যে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড যখন হাইপারট্রফি হবে, দ্যাট ইজ ইনক্রিজ সিক্রেশন অফ মিউকাস ইনটু দি এয়ারওয়ে। নরমালি কিন্তু মিউকাস there is a balanced, একটা ব্যালেন্স সিক্রেশন থাকে, বাট যখন there is increased secretion in the airway,
এটা ইনসেক্রেশন অফ এয়ারও হয় এক নম্বর। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেট। আমাদের মিউকাস গ্ল্যান্ডে বা মিউকাস মেমব্রেনে ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেট হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে কি যখন নাকি তোমার ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেট হয়, there is inflammation, there is exudation of fluid exudation and also cellular exudation, cellular infiltrations in the mucous membrane. So there is increased secretion of the mucus and which can lead to narrowing of the lumen of the small airway and increased secretion of the in the lumen. So ultimately কি হচ্ছে, due to increased secretion of the in the small airway and the narrowing of the lumen, there is a difficulty in breathing. যেহেতু এই লুমেনের মধ্যে যে বাতাস আসা যাওয়া করে, that's why there is difficulty in breathing, difficulty in both inspiration and difficulty in both expiration. বাস এই যে প্যাথোজেনেসিস যেটা বেসিক্যালি হচ্ছে কি ক্রনিক ব্রঙ্কাইটিসের পেশেন্টের জন্য এই সিম্পটম এই প্যাথোজেনেসিসটা কমন। এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আরেকটা প্যাথোজেনেসিস হয় ইন দি at the level of the distal to the level of the terminal bronchiole. Distal to the level of terminal bronchiole কারণে পেশেন্টের কি হয়, লস অফ ইলাস্টিক টিস্যু, loss of elastic tissue, inflammation, fibrosis of the airway wall. তাহলে দেখা যাচ্ছে যে distal to the terminal bronchiole there is a loss of elastic tissue, inflammation, fibrosis of the airway as a premature airway closure, gas trapping, ultimately hyperinflation. এবং এখানে হচ্ছে কি মানে যে alveolar যে septa, there is destruction of the alveolar septa, এগুলা হয়। And this is a pathogenesis of the emphysema. Emphysema আমরা জানি যে what is emphysema? Emphysema হচ্ছে কি destruction and permanent dilatation of the airway distal to the terminal bronchiole, অর্থাৎ টার্মিনাল bronchiole পরে যে airway আছে সেখানে যদি destruction of the alveolar septa, there is permanent dilatation of the airway, distal to the terminal bronchiole. এখানে তাহলে কি হয়, আলটিমেটলি দ্যাট ইজ এয়ারওয়ে ট্র্যাপিং, এয়ার ট্র্যাপিং, এখানে এয়ার ট্র্যাপিং হয়। হ্যাঁ, এয়ার ট্র্যাপিং হয় আর্লি ক্লোজার, যেহেতু এখানে ইলাস্টিক টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। ইলাস্টিক টিস্যু নরমালি কি হয়, যখন এয়ারওয়ে ক্লোজ হয় আবার ইলাস্টিক টিস্যু নরমালি ওপেন হইতে পারে, তাহলে সে তার ইলাস্টিসিটি মেনটেন করলে মানে ক্লোজিং ওপেনিংটা সে মেনটেন হয়। বাট when there is destruction of the elastic tissue, so there is premature closure of the airway, and due to this premature closure of the airway, there is trapping of air into the distal airway, particularly alveoli, alveolar sac atria, এই জায়গাগুলোতে airway trapping হয়, এটাকে বলা হয় emphysema. This is known as emphysematous change. আচ্ছা, তাহলে দুই রকমের প্যাথোলজি, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন of the airway by small airway, and there is increased mucus secretion by mucosal gland hypertrophy, and mucosal hypertrophy, there is narrowing of the airway, there is as there is narrowing of the airway, there is the inflammation, there is difficulty in breathing. হ্যাঁ, there is difficulty in breathing, তাকে তার শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, আর এই হচ্ছে মোটামুটি তার হচ্ছে প্যাথোজেনেসিস। আর যখন নাকি ক্রনিক ব্রঙ্কাইটিসে কি হয়, due to emphysema, there is destruction of the alveolar septa and destruction of the elastic tissue, that's a premature closure of the airway, and there is air trapping, and ultimately air trapping counter, there is dilatation of the distal airway. এটা হচ্ছে emphysema। এই দুইটা হচ্ছে কমন প্যাথোজেনেসিস। এখানে একটা জিনিস তোমাদেরকে আমাদের বলতে হবে, সেটা হচ্ছে যে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাই। ক্লিনিক্যাল ফিচারে সাধারণত যদিও সিপিডি তে there are two spectrum of disease, one is chronic bronchitis and one is emphysema. In case of chronic bronchitis, there is a chronic cough. Chronic bronchitis, this patient easily presents with chronic cough. তার একটা ডেফিনেশন আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস কাফ প্রেজেন্ট ইন অলমোস্ট অল ডেজ ইন at least 3 consecutive months for 2 consecutive years, বলা হয়ে থাকে কাফ এন্ড প্রোডাকশন অফ স্পুটাম। এটা তো ডেফিনেশনটা একটা মানে ইউনিভার্সাল ডেফিনেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস।
that is cough and production of sputum অর্থাৎ যেটা বলা হয় কাফ এন্ড প্রোডাকশন অফ স্পুটাম সেটাকে বলা হয়েছে প্রোডাক্টিভ কাফ। হ্যাঁ, for at least 3 consecutive months of at least 2 consecutive years, একই বছরে পরপর 3 মাস টানা কাফ থাকবে, তার মাঝখানে হয়তো ভালো থাকতে পারে, পরবর্তীতে পরপর 2 বছর যদি এরকম কাফ থাকে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ক্রনিক ব্রঙ্কাইটিস। আর in case of asthma, in case of emphysema, these patients are usually present with dyspnea or breathlessness. হ্যাঁ, সো এখানে হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্থক্য। কাফ অ্যাসোসিয়েটেড স্পুটাম প্রোডাকশন ইজিলি ফার্স্ট সিম্পটম, এবং সাধারণত এই যে প্রোডাক্টিভ কাফ যেটা নাকি পারসিস্ট করে ফর ফিউ মান্থস অর কনজিকিউটিভ টু 3 ইয়ার্স, ইট ইজ নোন অ্যাজ স্মোকার্স কাফ। এটা কথা ইম্পর্টেন্ট জিনিস, এই সমস্ত পেশেন্ট অবশ্যই হিস্ট্রি থাকতে হবে লং টার্ম স্মোকিং এর অথবা লং টার্ম এক্সপোজার টু বায়োমাস ফুয়েল রিলেটেড noxious gases and fumes, এরকম একটা হিস্ট্রি থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইয়া। এখন ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল, এই যে পেশেন্টের ক্রনিক কাফের একটা ইম্পর্টেন্ট জিনিস হতে হবে, সিপিডি সাধারণত 40 বছরের পরে হয়, আর অ্যাজমা হয় সাধারণত আর্লি ইয়ার্সে। এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে অ্যাকর্ডিং টু দিস মানে প্রেজেন্টেশন, তাহলে আমরা কি বলতে পারি হোয়াট দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? একটা পেশেন্ট তোমার কাছে কাফ নিয়ে প্রেজেন্ট করলো, ক্রনিক কাফ নিয়ে প্রেজেন্ট করলো, হোয়াট দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? আমাদের বলা হয় যে বাংলাদেশে কারো যদি 3 সপ্তাহ বা তার বেশি কাশি দিয়ে, তার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম ডায়াগনোসিস হচ্ছে টিউবারকুলোসিস। সো এক নম্বর ডায়াগনোসিস টিউবারকুলোসিস। তো আমরা আরো জানি যে কমন ক্রনিক কাফের একটা কমন কজ হচ্ছে অ্যাজমা। সো it is a airway disease. You can one important differential diagnosis is asthma, COPD, তারপর হচ্ছে tuberculosis. Another important differential diagnosis is bronchiectasis. Bronchiectasis is another important differential diagnosis. What is bronchiectasis? Bronchiectasis তোমাদের জানতে হবে। Bronchiectasis হচ্ছে permanent abnormal dilatation of large airway. হ্যাঁ, পার্মানেন্ট এন্ড অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য লার্জ এয়ারওয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ব্রঙ্কিয়াক্টিসিস বলে। ব্রঙ্কিয়াক্টিসিস অনেক কারণে হয়, অনেক মানে এয়ারওয়ে ডিজিজের জন্য হয়। পেশেন্টের মনে করো যে সিপিডি পেশেন্টের ব্রঙ্কিয়াক্টিসিস হইতে পারে, টিউবারকুলোসিস ছিল সেখান থেকে ব্রঙ্কিয়াক্টিসিস, পোস্ট টিবি ব্রঙ্কিয়াক্টিসিস হইতে পারে, নিউমোনিয়া থেকে ব্রঙ্কিয়াক্টিসিস হইতে পারে, লাং ক্যান্সার বা লাং ম্যালিগনেন্সি থেকে ব্রঙ্কিয়াক্টিসিস হইতে পারে, সিপিডি পেশেন্টের আরেক সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট ব্রঙ্কিয়াক্টিসিস হইতে পারে। হ্যাঁ, সো there are many causes of bronchiectasis. The bronchiectasis is another important differential of chronic cough. আচ্ছা, তারপরে হচ্ছে এখানে another হচ্ছে congestive cardiac failure. আমরা জানি যে কোন পেশেন্টের congestive cardiac failure হলে this patient present with the chronic cough. Chronic congestive cardiac failure patient chronic cough নিয়ে প্রেজেন্ট করে। কেন? কারণ congestive cardiac failure occur আমি হচ্ছে chronic left ventricular failure or chronic left heart failure. In chronic left ventricular failure or left heart failure, there is increasing venous congestion or pulmonary venous congestion. Ultimately, there is increasing pulmonary exudations. So, chronic pulmonary exudation account ultimately this patient is usually present cough, dyspnea or breathlessness, which are on exertion or even at rest. So, symptoms are almost similar. But by taking other relevant history, we can differ what is the diagnosis. Is it COPD, asthma, chronic congestive cardiac failure, bronchiectasis, লাং ক্যান্সার, এগুলো আমরা তখন ডায়াগনোসিস করতে পারি এগুলো। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো যদি আমরা যদি এক্সপ্লোর করতে চাই, কিভাবে এক্সপ্লোর করতে পারি? তাহলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি থাকবে বয়স 40 এর পরে, লং টার্ম স্মোকিং এর হিস্ট্রি থাকবে, অথবা লং টার্ম ইনটেক অফ বায়োমাস ফুয়েল, এরকম একটা হিস্ট্রি থাকবে। তার সাথে পেশেন্ট হ্যাভ হিস্ট্রি অফ দ্য ক্রনিক কাফ ফর many months to years. Many months to years have the chronic cough which is productive or dry. Dry হইতে পারে, প্রোডাক্টিভ হইতে পারে। সাধারণত এমফাজমাতে কাফটা হয় ইউজুয়ালি ড্রাই, আর হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিসে কাফটা হয় ইউজুয়ালি প্রোডাক্টিভ। সো it may be dry or productive, and but the patient have exercise limitation. In a important জিনিস খেয়াল রাখতে হবে যে this patient have persistent exercise or persistent exercise limitation.
COPD পেশেন্টে যদি এটা পার্মানেন্ট চেঞ্জেস, সো দ্যার ইজ এ পারসিস্টেন্ট এক্সারসাইজ লিমিটেশন, এটা তো সবসময় থাকবে। এগুলো COPD পেশেন্টে কমনলি এই ফিচারগুলো থাকে। আর তার সাথে অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলো বললাম, হ্যাভ কমন কোমরবিডিটিস থাকতে পারে, কমন ইটিওলজি থাকবে, কোমরবিডিটিস থাকবে, তারপর হচ্ছে সিস্টেমিক সিম্পটমস গুলো থাকবে। এগুলো নিয়ে হচ্ছে COPD। পেশেন্টের যদি অ্যাজমা চিন্তা করি, পেশেন্টের সাধারণত আর্লি এজে পেশেন্টের সিম্পটম হবে। অ্যাজমা মেবি এপিসোডিক, মেবি ক্রনিক। এপিসোডিক হতে পারে, পেশেন্ট ভালো থাকতে পারে, হঠাৎ করে পেশেন্টের একটা অ্যালার্জিক এক্সপোজার, পরবর্তীতে অ্যাজমা হয়ে গেল, অ্যালার্জির কারণে অ্যাজমা হতে পারে। অর্থাৎ পেশেন্টের পারসিস্টেন্ট একটা লো গ্রেড মানে মাইল্ড ফর্মে অ্যাজমা থাকতে পারে, সিভিয়ার ফর্মে অ্যাজমা এক্সারবেশন হইতে পারে। তবে পেশেন্ট হ্যাভ গুড ডেজ, ব্যাড ডেজ, কোনদিন সে ভালো থাকতে পারে, কোনদিন খারাপ হইতে পারে। বাট ইন কেস অফ COPD পেশেন্ট হ্যাভ পারসিস্টেন্ট symptoms. এটা হচ্ছে the basic pathway between asthma and COPD. Another important differential diagnosis, bronchiectasis. Bronchiectasis patient with bronchiectasis commonly present with the chronic cough and huge sputum production. That the sputum is more marked in the patient when the patient in recumbency. Patient যখন শুয়ে থাকে তখন sputum productionটা বেশি হয়। এজন্য দেখা যায় this patient have huge sputum production particularly in the early morning. সারা রাত ওই যে ক্যাভিটি গুলাতে সেখানে স্পুটাম তৈরি হলো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে this patient expected huge amount of sputum. Sometimes the sputum is purulent, sometimes this sputum become blood stained. হ্যাঁ, সাধারণত এর মধ্যে পেশেন্টের ব্লাড স্টেন হতে পারে, পেশেন্টের হিমোপ্লাইসিস হতে পারে, পুরুলেন্ট হতে পারে, মানে পেশেন্টের এক্সারবেশন অফ মানে ব্রঙ্কিয়াইটিস হতে পারে। এবং this patient is present with chronic cough and chronic sputum production, and this patient also have systemic symptoms, particularly due to recurrent exacerbation of infection. This patient have deconditioning of the body, systemic deconditioning of the body. Patient weight loss থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, তারপরে এই ফিচারগুলো কমনলি থাকে। তারপর হচ্ছে পেশেন্টে এই সমস্ত পেশেন্ট আরো হিস্ট্রি থাকতে পারে, হিস্ট্রি অফ টিউবারকুলোসিস, history of pneumonia in the childhood or whooping cough in the childhood or malignancy in the lung malignancy। এই সমস্ত পেশেন্টের হিস্ট্রি থাকে। এগুলো থাকে হচ্ছে কি পেশেন্টের ব্রঙ্কিয়াইটিস পেশেন্টের একটা কমন হিস্ট্রি। তারপরে আসো পেশেন্টের আমরা আরো দেখতে পারি কি পেশেন্টের ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর কাদের হয় বা ক্রনিক লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর কাদের হয়? যাদের স্যার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মাঝখানে একটু মাইক্রোফোনটা উপরে তুলে ফেলছিলাম। আচ্ছা, ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরটা কমনলি হয় সে সমস্ত পেশেন্ট যাদের ক্রনিক হার্ট ডিজিজ থাকে, পার্টিকুলারলি ইসকেমিক হার্ট ডিজিজ, ওল্ড এমআই, ইসকেমিক মানে স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, একিউট এমআই, ওল্ড এমআই। হ্যাঁ, মানে মোট কথা ইসকেমিক হার্ট ডিজিজ যাদের থাকে তাদের হইতে পারে, অথবা হাইপারটেনসিভ হার্ট ডিজিজ থাকে, কারো যদি মায়োকার্ডাইটিস থাকে, কার্ডিওমায়োপ্যাথি থাকে, আই মিন ডিজিজ অফ দি মায়োকার্ডিয়াম, এটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। একিউট মায়োকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস মিন্স হচ্ছে ইনফ্লামেশন অফ দি মায়োকার্ডিয়াম, ড্রাগ ইনডিউস হতে পারে, ইনফেকশন, পার্টিকুলারলি ভাইরাল ইনডিউস myocarditis হতে পারে। So if there is any history of chronic heart disease, এটা chronic heart disease একটা valvular heart disease হতে পারে, ischemic heart disease হতে পারে, একটা myocarditis হতে পারে, cardiomyopathy হতে পারে, একটা hypertensive heart disease, whatever it is, একটা হিস্ট্রি থাকবে। এই সমস্ত পেশেন্টের কি হবে, তখন আমরা চিন্তা করবো যে পেশেন্টের ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর অথবা ক্রনিক লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, এটা তখন আমরা চিন্তা করি। সমস্ত পেশেন্ট সাধারণত কি হবে, পেশেন্টের ডিসনিয়া অর ব্রেথলেসনেস অন এক্সারশন, ইনিশিয়ালি exertion, then poor with minimum exertion, and ultimately patient have dyspnea even at rest, and it is associated with cough, and patient have orthopnea or paroxysmal nocturnal dyspnea। সমস্ত পেশেন্ট যদি ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর থাকে তাদের সাধারণত যখন বিছানায় শোয় তখন তাদের শ্বাসকষ্টটা বেশি হয়, কাশিটা বেশি হয়। There is sputum production, more sputum production on recumbency। যত বিছানায় শোয় তখন তার লাংয়ের কনজেশনটা বেশি হয়। That's why this patient have increased dyspnea, increased cough, increased sputum production, particularly in lying position or supine position। এই ধরনের হিস্ট্রি থাকবে। তাহলে এর থেকে আমরা মোটামুটি
ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা আলাদা করে নিলাম যে কোনটার কি ধরনের ডিফারেনশিয়াল আমরা চিন্তা করলাম। ঠিক আছে? তবে সিওপিডি পেশেন্ট ইনিশিয়ালি কাফ নিয়ে প্রেজেন্ট করতে পারে। আমরা জানি যে ক্রনিক কাফ নিয়ে প্রেজেন্ট করে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিসের পেশেন্ট। হ্যাঁ, পরবর্তীতে তাদের ডিসনে বা শ্বাসকষ্ট হইতে পারে। আর অন্যদিকে এমফাজমের পেশেন্টে ইনিশিয়ালি they present with dyspnea or breathlessness, but subsequently they produce productive unproductive cough. হ্যাঁ, একজনের আগে শ্বাসকষ্ট, পরবর্তীতে কাশি, আরেকজনের আগে কাশি, পরবর্তীতে শ্বাসকষ্ট, এভাবে আলটিমেটলি প্রেজেন্ট করে। আচ্ছা, তারপরে এখন আমরা পেশেন্টের এক্সারসাইজ ক্যাপাসিটি। পেশেন্ট বলবে যে পেশেন্ট হ্যাভ ডিফিকাল্টি ইন এক্সারসাইজ ক্যাপাসিটি, তার এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যায়। এক্সারসাইজ ক্যাপাসিটি সেটা কিভাবে আমরা অ্যাসেস করব? পেশেন্ট বলবে যে আমার মানে পেশেন্ট হ্যাভ লিমিটেড এক্সারসাইজ ক্যাপাসিটি। এক্সারসাইজ ক্যাপাসিটি আমরা অ্যাসেস করার জন্য একটা স্কেল আছে, সেটা হচ্ছে এমআরসি স্কেল, মডিফাইড এমআরসি স্কেল। সেটা আটটা নাম হচ্ছে মডিফাইড মেডিকেল রিসার্চ কাউন্সিল ডিসনিয়া স্কেল। তোমার দেখো ডেভিডসনে আছে 575 নম্বর পাতাতে এমআরসি স্কেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা টুল টু অ্যাসেস দি সিভিয়ারিটি অফ সিওপিডি। হ্যাঁ, পেশেন্টের সিভিয়ারিটি অফ ডিসনি ইন সিওপিডি এন পেশেন্টে, এটা আমরা ডিসনি অ্যাসেস করার জন্য এটা আমরা এই টুলটা আমরা অ্যাসেস করে থাকি। এখানে আমরা কি কি জিনিস জিজ্ঞাসা করি? পেশেন্টকে বলা হয় যে আপনার যে শ্বাসকষ্ট যেটা হয়, এটা কি কোনো শ্বাসকষ্ট আছে কিনা? পেশেন্ট হ্যাভ নো ডিসনিয়া। হ্যাঁ হ্যাঁ, মানে খুব স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি না করলে, পেশেন্টের কোনো ডিসনিয়া না হলে তাকে বলে জিরো। আর হচ্ছে কি ব্রেথলেসনেস পেশেন্ট হোয়েন হারিং অন দি লেভেল অর ওয়াকিং আপ দি হিল। যখন নাকি পেশেন্ট লেভেলে খুব জোরে হাঁটে অথবা সিঁড়ি টিড়ি বায়, তখন যদি তার শ্বাসকষ্টটা হয়, তখন হচ্ছে কি গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে কি যখন পেশেন্ট তার যে সমস্যা, যার সাথে কথা বলতেছে, যার সাথে হাঁটতেছে, তার থেকে যদি সে একটু স্লো হয়ে যায়, অর্থাৎ এনে বলা হয়েছে walk slower than contemporaries. When patient walking with his friend who have no COPD, the patient walks slow with his in relation to his contemporaries on the level ground due to breathlessness. তার শ্বাসকষ্টের জন্য একটু স্লো হয়ে যায়, বলবো যে দোস্ত আমি পারতেছি না হাঁটতে, একটু দাঁড়া। তখন বোঝা যায় এই পেশেন্টটা হচ্ছে যে বেসিক্যালি গ্রেড 2 লেভেলে চলে গেছে। আর হচ্ছে পেশেন্ট স্টপ ফর বিদ একটা যখন একসাথে হাঁটতেছে, হঠাৎ করে সে হাঁটাই বন্ধ করে দিবে। হ্যাঁ, 100 মিটার যাওয়ার পর পেশেন্ট আর হাঁটতে পারবে না। হ্যাঁ, হাঁটার পর পেশেন্ট হাঁটা বন্ধ করে দিবে, রেস্ট দিবে, কতক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর আবার হাঁটা শুরু করবে। এটা ঠিক স্টেপ 3 বা গ্রেড 3। আর আলটিমেটলি হোয়েন পেশেন্ট ইজ ডিজনিক ইভেন এট রেস্ট। হ্যাঁ, ইভেন এবং উইথ অর মিনিমাম এক্সারশন, হয়তো বিছানা শুয়েছিল, খাট থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করতে যায়, তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এটা হচ্ছে গ্রেড 4। সো এই সমস্ত যাদের নাকি পেশেন্টের এক্সারসাইজ ডিকন্ডিশনিং আছে, তাদেরকে এই হিস্ট্রিটা নেওয়া লাগবে যে তোমার এই লেভেলে কোন লেভেলে শ্বাসকষ্টটা আছে, আদৌ শ্বাসকষ্ট আছে কিনা। অনেক পেশেন্ট বলবে না আমার কোনো শ্বাসকষ্ট নেই, শুধু কাশি, দিনে নাই রাতে নাই, শুধু কাশি হয়, কাশ থেকে আমার জীবন হারাম হয়ে যাচ্ছে, কিন্তু কোনো শ্বাসকষ্ট নেই। অনেক পেশেন্ট বলবে আমি শ্বাসকষ্টের জন্য কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, আগে মোটামুটি 1-2 কিলো হাঁটতাম, এখন আজকে কয়েক মাস যাবত দেখা যাচ্ছে যে অল্প একটু হাঁটার পরে, মানে আধা কিলো হাঁটার পরে আমার শ্বাসকষ্ট হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে আমি ঘর থেকে বাড়িতে পারি না, বিছানা থেকে উঠতে পারি না, বিছানাতে উঠলে অথবা আমি ড্রেস চেঞ্জ করলে অথবা বাথরুমে গেলে আমার শ্বাসকষ্ট শুরু হয়। এটা হচ্ছে গ্রেড 4 লেভেলের ডিসনিয়া। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তারপরে তোমার এই সমস্ত পেশেন্টের তবে এই যে ফিজিক্যাল সাইন গুলা, তখন আমরা পেশেন্টের আমরা এই হিস্ট্রি নেওয়ার পরে তার ফিজিক্যাল এক্সামিনেশন করব। কি কি জিনিস দেখবো? ফিজিশিয়ান পেশেন্টের ওভারঅল নিউট্রিশনাল স্ট্যাটাস আমরা দেখবো। আমরা জানি যে এই সমস্ত পেশেন্ট অ্যাডভান্সড সিওপিডি পেশেন্টের নিউট্রিশনাল ফেইলিউর হয়। ইনফ্যাক্ট পেশেন্ট ক্যাকেকটিক হয়ে যায়, তার মানে শরীর শুকিয়ে যায়, চামড়ার নিচে ফ্যাট থাকে না। তোমাদেরকে আগে বলছি যে মানে ফ্যাট কিন্তু পেশেন্ট লুজেস ফ্যাট, সাবকিউটেনিয়াস ফ্যাট, পেশেন্ট লুজেস মাসেল। হ্যাঁ, পার্টিকুলারলি লিম্ব মাসেল গুলা তার শুকিয়ে যায়, তার ফ্যাটও শুকিয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের এক্সামিনেশনে, জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের বডি বিল্ডটা কেমন। আবার এদিকে প্যারালালি 8টা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের হার্ট ফেলিওর ডেভেলপ করে সে সমস্ত পেশেন্ট গুলো ইডিমাটাস থাকে। হ্যাঁ, যারা হার্ট ফেলিওর ডেভেলপ করে, অ্যাডভান্সড স্টেজে যখন হার্ট ফেলিওর ডেভেলপ করে, ইন দিস পেশেন্ট দ্যাট বিকাম ইডিমাটাস ডিউ টু রাইট সাইডেড হার্ট ফেলিওর। আমরা জানি in COPD patient there is right sided heart failure. So when there is right sided heart failure,
there is increased pressure in the superior vena cava, inferior vena cava. Due to increased pressure in the superior vena cava, there is raised JVP. Due to increased pressure in the inferior vena cava, there is increased pressure in the there is a due to hepatic congestion, there is enlargement of the liver. লিভারটা বড় হয়ে যায়, there is presence of peripheral edema, particularly তখন পেশেন্টের দুই পা ফুলে যায়। patient may develop ascites. কি হবে তাহলে? Due to right sided heart failure, হ্যাঁ, there is a raised JVP, there is enlargement of the liver, presence of ascites and peripheral edema. So এনে দুইটা সিনারিও হইতে পারে, একটা যে পেশেন্ট একদম শুকায় একদম ক্যাকেকটিক হয়ে যেতে পারে, and when patient develops heart failure, patient may develop this type of features. অনেক সময় পেশেন্টের শুধু এই হার্ট ফেলিওর সব ফিচার না, শুধু পেরিফেরাল এডিমা থাকে। পেরিফেরাল এডিমা তোমাদেরকে আগে বলেছি কেন হয়, ইট ইজ ডিউ টু impaired excretion of salt and water by the chronically hypoxic kidney. Chronically hypoxic kidney unable to excrete salt and water, সেজন্য পেশেন্টের পেরিফেরাল এডিমা হতে পারে, but this peripheral edema does not associated with left sided right sided heart failure. So এটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমরা কি দেখবো, এর সাথে জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের কি হতে পারে, পেশেন্টের ডিউ টু ক্রনিক, as it is a chronic disease, there may be anemia. আমরা জানি যে ক্রনিক, যে কোনো ক্রনিক ডিজিজ দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড অ্যানিমিয়া হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এর সমস্ত পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে। ওয়ান, ইভেন দিস ওয়ান দ্যাট ইজ এ ক্রনিক্যালি হাইপোক্সিক, দ্যাট ইজ পলিসাইথেমিয়া। পেশেন্ট যদি ক্রনিক্যালি হাইপোক্সিক থাকে, পেশেন্ট যখন অ্যাডভান্সড সিপিডি হয়, দ্যাট ইজ পেশেন্ট ইজ ইউজুয়ালি হাইপোক্সিক। অর্থাৎ হাইপোক্সিক মানে পেশেন্টের PaO2 কম থাকবে, পেশেন্টের হিমোগ্লোবিন স্যাচুরেশন কমে যায়, তখন পেশেন্ট কি হবে, ক্রনিক্যালি হাইপোক্সিক থাকে, তখন পেশেন্টের পলিসাইথেমিয়া হয়। তাহলে প্যারালালি দুইটা অ্যানিমিয়া হইতে পারে, পলিসাইথেমিয়া হইতে পারে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, যেটা আমি তোমাদের আগে বলেছি, পেশেন্টের ওভারঅল নিউট্রিশন অ্যাসেসমেন্ট করতে হবে, পেশেন্টের সাবকিউটেনিয়াস ফ্যাট আছে কিনা দেখতে হবে, ফ্যাট রিডিস্ট্রিবিউশন হইতে পারে, পেশেন্টের ওয়াস্টিং অফ দ্য মাসেলস, পার্টিকুলারলি মাসেলস অফ দ্য টেম্পোরাল রিজিয়ন, মাসেলস অফ দ্য আর্ম, এখানে মিড আর্ম সার্কামফারেন্স কমে যেতে পারে, পেশেন্টের সাবকিউটেনিয়াস মাসেল সাবকিউটেনিয়াস ফ্যাট কমে যেতে পারে, এই জিনিসগুলো কমনলি হইতে পারে। ঠিক আছে, এইগুলো আমাদের কমনলি তার অ্যাসেসমেন্টে দেখবো। তারপর আমরা পেশেন্টে দেখবো যে পেশেন্টের কোমরবিড, আমরা আগে বলেছি যে as this associated with smoking, so there are comorbid cardiovascular, হ্যাঁ, cerebrovascular এগুলো ডিজিজ গুলো থাকতে পারে। পেশেন্টের মেটাবলিক সিনড্রোম থাকতে পারে, পেশেন্ট অনেক ওবেজ হইতে পারে, এটা তোমাদেরকে আগে বর্ণনা দিলাম। তাহলে পেশেন্টের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, সেরোভাস্কুলার ডিজিজ পেশেন্টের কোনো ধরনের পেশেন্টের প্যারালাইসিস, হেমিপ্যারেসিস আছে কিনা সেগুলো থাকতে পারে। কার্ডিওভাস্কুলার ডিজিজ তার অতীতে মানে একুইডেমায় থাকলে পেশেন্টের একুইডেমায় থেকে একটা হার্ট ফেলিওর হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের থাকতে পারে। তারপর হচ্ছে পেশেন্টের আমরা জেনারেল এক্সামিনেশনে পালস, ব্লাড প্রেশার এগুলা দেখবো, টেম্পারেচার দেখবো, পেশেন্টের সাইনোসিস আছে কিনা দেখবো, পেশেন্টের স্যাচুরেশন মানে অক্সিজেন স্যাচুরেশন দেখবে। পেশেন্ট যদি হাইপোক্সিক থাকে, ডিজনিক থাকে, রেসপিরেটরি রেট বেশি থাকতে পারে, পেশেন্ট হাইপোক্সিক থাকতে পারে, পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ফল করে যেতে পারে, সেগুলো আমাদের দেখা লাগবে। পেশেন্টের সেন্ট্রাল সাইনোসিস হতে পারে, এই জিনিসগুলো আমাদের দেখা লাগবে। আমরা এই ভাইটাল সাইন গুলো দেখার পরে পেশেন্ট আমরা দেখবো পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করবো। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন আমরা গুরুত্বপূর্ণ কি দেখতে পারি, রেসপিরেটরি রেটটা দেখতে পারি। পেশেন্ট যদি ডিজনিক হয়, হাইপোক্সিক হয়, রেসপিরেটরি রেট অনেক বেশি থাকবে, তার সাথে পেশেন্টের স্যাচুরেশন কম থাকতে পারে, এইটা গেল একটা জিনিস। তারপর হচ্ছে পেশেন্টের আমরা যদি চেস্ট এক্সামিন করি, there may be features of emphysema, হ্যাঁ, পালমোনারি এমফিজমা ফিচার থাকতে পারে। আমরা চেস্ট এক্সামিনের সাথে আনরিমার্কেবল হতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিস পেশেন্টে আনরিমার্কেবল হতে পারে, তারপর হচ্ছে এমফিজমা পেশেন্টও আনরিমার্কেবল হতে পারে। তবে there may be features of emphysema কি থাকতে পারে, মানে পালমোনারি এমফিজমা there is gas trapping, features of gas trapping হতে পারে। কি হতে পারে, পেশেন্টের যদি আমরা পারকাশন করি,
হাইপার রেজোনেন্ট নোট থাকতে পারে। কি ব্যাপার তোমাদের এখানে তো অনেক কমে যাচ্ছে পার্টিশন ব্যাপার কি? হ্যাঁ, 84 জন ছিল, এখন কম কেন? এত কম কেন? টায়ার্ড হয়ে গেছে সবাই? হ্যালো, একজন একজন রেসপন্স করো। জি জি স্যার। স্যার। জি স্যার। তোমাদের তো 84 ছিল। কি আজকের মানে আমার পড়াটা মনে তোমরা মজা পাচ্ছ না মনে হয় কি নাকি? না স্যার। না স্যার। আসলে টাইমটা আসলে অড টাইম। যাক, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করি। আর হচ্ছে যে এখানে এই জিনিসগুলো একটা খেয়াল রাখতে হবে। আর স্যার সিওপিডি এর এই ক্লাসটা কি স্যার আরেকদিন কি নেওয়া যাবে কিনা স্যার? যদি আরেকদিন একটু নিতেন স্যার। আজকে তোমরা সবাই টায়ার্ড নাকি? আজকে করতে চাচ্ছ না নাকি? না স্যার, আজকে নিচ্ছি স্যার, আজকে করতেছি, বাট স্যার কনসেন্ট্রেশনটা দিতে পারতেছি না স্যার। কনসেন্ট দিতে পারতেছে না আসলে। তাহলে অন্য যে কোনো দিন করা যেতে পারে, যেদিন আমি ফ্রি থাকি। দিনের বেলা অন্য যেদিন আমি ফ্রি থাকি সেদিন করা যেতে পারে। বা ওই যে 11:30 থেকে আমাদের সমস্যা হলো 11টা থেকে তোমাদের 12টা যে ক্লাসটা থাকে, এটা তো প্রতিদিনের না? তোমাদের প্রতিদিনের রুটিন না? শোনো, হ্যালো, জি স্যার। তোমাদের স্যার যে যেদিন 11 স্যার মেডিসিনের ক্লাস থাকে স্যার, ওই দিন স্যার সবগুলাই স্যার মানে মেডিসিনের হয় স্যার। একটা দুইটা আর কি সাইকিয়াট্রি ক্লাস থাকে মাঝে মাঝে স্যার। এমনিতে স্যার 11টা থেকে 12টা ক্লাসটা স্যার মেডিসিনের হয়। 11 থেকে 12টা ক্লাসে মেডিসিন হয়। অন্য তো প্রতিদিনই কি তোমার মেডিসিনের আগে কি প্রতিদিনই কি সাইকিয়াট্রি বা এগুলা ক্লাস থাকে, রেগুলার থাকে এগুলা? স্যার 10টা ক্লাসটা স্যার হচ্ছে সাইকিয়াট্রি বা স্যার আমি বলি আমি কিটার তোমাদের ক্লাস থাকে অথবা সাইকিয়াট্রি ক্লাস থাকে 10টায়, আর 11টায় স্যার মেডিসিনই থাকে সাধারণত। এটা কি তোমাদের প্রতিদিন মানে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেইলি রুটিন এটা নাকি? তোমাদের রুটিন স্যার আসলে আমি জানি না। শিডিউল স্যার, সার্জারি হয় বা 2 দিন, তারপর স্যার এভাবে গাইনি আছে স্যার, এর মাঝে মাঝে স্কিন সাইকিয়াট্রি এসব স্যার। রবি আর মেডিসিন। তাহলে আসলে তোমাদের মানে রবি আর বুধবারে স্যার। রবিবার রবিবার বুধবারে কি ফ্রি আছে নাকি? জি স্যার, রবি আর বুধবারে হচ্ছে আমাদের মেডিসিনের আর কি শিডিউলটা। তো ওই শিডিউল তো আমি আমি যে আমার শিডিউল তো পাবো না। যে ওদিন যার যে শিডিউল সে তো আমাকে সেই শিডিউল দিবে না। আমার জন্য এই সময় ক্লাস করাটা তাহলে ইজি। মানে আমার শিডিউলে বারে যদি তোমাদের পড়াইতে হয় তাহলে সেক্ষেত্রে এই সময় একমাত্র সুবিধা। কারণ আমি তো ধরো আস্তে আস্তে ধরো দেরি হয়ে যায়। এই জন্য এই সময়টাতে আমার জন্য সুবিধা। কারণ শিডিউলের ভিতর তো আমি আমার আরেক টিচারের শিডিউল তো আমি নিতে পারবো না, চাইলেও নিতে পারবো না, সে দিবে না, ঠিক না? জি স্যার। আমার জন্য এই সুবিধা হচ্ছে এই সময়টা ক্লাস করা। যদিও তোমাদের জন্য এটা কষ্ট হয়ে যাচ্ছে। একটা করতে পারে, আমরা 10টা থেকে 11টা একদিন একটা ক্লাস করতে পারি রাত্রেবেলা। ঠিক আছে? আমি তো আসলে ওই যে চেম্বার থেকে এসে হাঁটতে তো একটু দেরি হয়ে যায় আর কি। হাইটে আসতে আসতে দেরি হয়ে যায়। নাইলে ধরো 10টাতে আমি আজকে কিন্তু 10টা থেকে ফ্রি ছিলাম টোটালি। 10টার সময় ক্লাস করে তোমাদের সমস্যা হবে কালকে, আগামীকাল? মানে স্যার 16 তারিখে তো স্যার গাইনি পরীক্ষা স্যার, কালকে একটা আবার গাইনি ক্লাস আছে স্যার। না কালকে রাত্রেবেলা গাড়ি গেছে, তাহলে তো আর হচ্ছে না। তাহলে তো আপাতত আর কোনো স্তর তো নাই আসলে। সিবিডি কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, কারণ সিবিডি তোমাদের লং কেস শর্ট কেস থাকতে পারে বা হ্যাঁ কোশ্চেন টোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, সিবিডি আসলে অনেক বড়, তো এক ক্লাসে নেওয়াটা এমনিও মুশকিল। আজকে যতটুকু নিলাম এ থেকে তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো কিনা কিছুটা মোটামুটি? আজকে ধরো ক্লিনিক্যাল ফিচার পর্যন্ত পড়াইলাম, এতে তোমাদের কিছু ধারণা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আজকে এখানে ডিসকন্টিনিউ করে নাকি? আজকে ডিসকন্টিনিউ করবো এখানে? জি স্যার। আমাদের কোনো কোশ্চেন থাকলে আজকে যতটুকু পড়ছে এটার উপর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার সিপিডিতে স্যার পেরিফেরাল ইডেমা যেটা হয় স্যার, পেরিফেরাল ইডেমা তো স্যার এখানে রাইট হার্ট ফেলিউর আছে কিনা বা কোর পালমোনারি আছে কিনা ওইটা এক্সক্লুড করব কিভাবে? সেটা তো আমি তোমাদের প্রত্যেকটা প্যাথোলজি সেভাবে বলি। সেটা হচ্ছে যে সিপিডি তে মানে পেরিফেরাল ইডিমা হলে, আসলে পেরিফেরাল ইডিমা তো একটাই মানে কজ না। পেরিফেরাল ইডিমা যদি হয় ইট ইন্ডিকেটস হচ্ছে রাইট সাইডেড হার্ট ফেলিয়ার। কমন হচ্ছে যে আমরা যদি মানে মানে হার্ট কার্ডিওভাস্কুলার কার্ডিওরেসপিরেটরি সিস্টেম যদি চিন্তা করি, তাহলে মোস্ট কমন কজ হচ্ছে রাইট সাইডেড হার্ট ফেলিয়ার অথবা কম্বাইন্ড রাইট এন্ড লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। একটা হতে পারে শুধু রাইট সাইডেড হার্ট ফেলিয়ার জন্য হতে পারে, অথবা কম্বাইন্ড রাইট এন্ড লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, দুইটার জন্য হতে পারে। হ্যাঁ, এছাড়া আরো অনেক কারণে তোমার পেরিফেরাল এডিমা হয়। পেশেন্টের হাইপোপ্রোটিনেমিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া, তারপর পেশেন্টের যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, তারপর হচ্ছে ক্রনিক রেনাল ফেলিয়ার হয়, সিকেডি হয়, একেআই হয়, এরকম হাজার কজ আছে।
অফ কার্ডিওরেসপিরেটরি ডিজিজ মানে যদি মানে পেরিফেরাল ইডেমা ইজ ডিউ টু ডিরেক্টলি ডিউ টু রাইট সাইডেড হার্ট ফেলিওর অথবা কম্বাইন্ড রাইট এন্ড লেফট ভেন্ট্রিকুলার। দেখুন তোমার এটা ছাড়াও তোমাদের আমি কি বললাম যে দ্য ইম্পেয়ার্ড এক্সক্রিশন এন্ড সল্ট ইন ওয়াটার। তুমি জানো যে যখন সল্ট ইন কিডনি আনএবল টু এক্সক্রিট সল্ট ইন ওয়াটার, সো দ্যাট ইজ accumulation of salt in water, অর্থাৎ বডিতে পানি এবং সল্টের বডিতে পানি বেড়ে যাবে। তা পানিতে বেড়ে গেলে আলটিমেটলি কি হবে, মোস্ট ডিপেন্ডেন্ট পার্টে পানিটা আসা জমে। পেশেন্ট তো সারাদিন দাঁড়ায় থাকে, বসে, কতক্ষণ আর শোয়। অর্থাৎ যখন দেখবে যে পেশেন্টের যখন এরকম দাঁড়ায় থাকবে বসে থাকবে তখন দেখবে পাটটা ফুলে গেছে। কিন্তু এই যে তাদের এই যে পা ফুলা বা বাইলেটারাল ল্যাগিমেনা, ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ রেজড জেভিপি। তার সাথে রেজড জেভিপি কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে? রেজড জেভিপি তখনই হবে যখন পেশেন্টের হার্ট ফেলিয়ার হবে, হ্যাঁ, তখনই পেশেন্টের রেজড জেভিপি হবে। সেই জন্য এভাবে তোমরা এটা আন্দাজ করতে পারবে যে পেশেন্টের ইয়া আছে কিনা, হার্ট ফেলিয়ার আছে কিনা। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে স্যার যদি রাইট মানে যদি জাস্ট সিওপিডি কজে হয়, মানে রাইট হার্ট ফেলিওর কজে না হয় থাকে, তাহলে স্যার জেবিবিটা রিস্ক করবে না। হ্যাঁ, এই জন্য তোমাদের মানে যে পেশেন্টের জন্য এক্সামিন করবা, গুরুত্বপূর্ণ জিনিস পেশেন্টের জেনারেল কন্ডিশন দেখবা। পেশেন্ট কি ইডিমেটাস নাকি পেশেন্ট ক্যাকেকটিক, পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাসটা দেখবা। তারপর তবে পেশেন্টের এনিমিয়া আছে নাকি পলিসাইথেমিয়া আছে, ঠিক আছে? তারপর দেখবা পেশেন্টের রেসপিরেটরি রেট দেখবা, পালস দেখবা, ব্লাড প্রেশার দেখবা, হ্যাঁ, টেম্পারেচার দেখবা। পেশেন্টের টেম্পারেচার বেশি থাকলে 4 সেকেন্ডে ইনফেকশন হতে পারে। পালস দেখবা, ব্লাড প্রেশার দেখবা। পেশেন্টের বিপি নরমাল থাকতে পারে, হাইপারটেনসিভ হতে পারে। হ্যাঁ, কারণ যে জিনিসের জন্য এই রোগ, সে স্মোকার দ্বারা হাইপারটেনশন হয় বেশি, তো হাইপারটেনশন হতে পারে। এগুলো সব দেখতে হবে। পেশেন্টের জেবিপি দেখতে হবে, জেবিপিটা গুরুত্বপূর্ণ। জেবিপি যদি বেশি পাও তাহলে বুঝছো যে পেশেন্ট এই মুহূর্তে হার্ট ফেলিউর আছে, কর পালমোনিতে আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যখন জেবিপি থাকবে তখন তুমি দেখবে পেশেন্টের পেরিফেরাল ইডিমা আছে কিনা, সেটাও দেখবে। পেশেন্ট অ্যাবডোমেন পালপেট করবে, অ্যাবডোমেন পারকাস করবে, সেখানে তোমার অ্যাসাইটিস আছে কিনা সেটা তোমাকে দেখা লাগবে। এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, তারপর দেখবে পেশেন্টের রেসপিরেটরি রেট, শ্বাসকষ্ট হচ্ছে কিনা। পেশেন্টের যখন শ্বাসকষ্ট কিভাবে বুঝবা? পেশেন্টের শ্বাসকষ্ট বুঝবা, ডিজনে বুঝবা হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি রেট বাড়বে, নরমাল যে তার থেকে অনেক বেশি রেসপিরেটরি রেট হবে। তারপর যে পেশেন্টের চেস্ট ইনডেন্ট থাকতে পারে, সুপ্রাক্লেভিকুলার সুপ্রাস্টার্নাল রিসেশন থাকতে পারে, এইসবগুলো ভিতরে ঢুকে যাবে এগুলা। পেশেন্টের সাইনোসিস থাকতে পারে, এই ফিচারগুলো থাকবে। তার সাথে তুমি পেশেন্টের যদি স্যাচুরেশন চেক করো, পেশেন্টের তখন কি পাবে, পেশেন্টের স্যাচুরেশন কম থাকবে। অর্থাৎ পেশেন্টের ডিজনি আসে, তার সাথে যদি স্যাচুরেশন কম থাকবে তখন থাকবে বলে আমরা হাইপোক্সিক রেসপিরেটরি ফেলিওর। যখন একটা পেশেন্টের ডিজনিয়া বা শ্বাসকষ্টের সাথে তার সাথে যখন স্যাচুরেশন ফল করে যায় তখন বলা হাইপোক্সিক রেসপিরেটরি ফেলিওর। আর যখন তার সাথে পেশেন্টের হাইপারক্যাপনিয়ার ফিচার থাকবে তখন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। যদি হাইপোক্সিয়া থাকে, হাইপারক্যাপনিয়া না থাকে, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। হাইপোক্সিয়ার সাথে হাইপারক্যাপনিয়া বুঝবে কেমনে? পেশেন্ট রাত্রেবেলা ঘুমাবে না, হ্যাঁ, জি স্যার, ঘুম থেকে উঠতে মাথা ব্যথা থাকবে, পেশেন্টের ট্রেমর থাকবে, পেশেন্টের পালস, হ্যাঁ, হাই বাউন্ডিং থাকে। তাহলে এগুলো হচ্ছে দিস আর ফিচারস অফ হাইপারকার্বি বা হাইপারক্যাপনিয়া। তাহলে হচ্ছে কি পেশেন্টের যদি হাইপারক্যাপনিয়া যদি থাকে তখন হচ্ছে কি পেশেন্টের হাইপারক্যাপনিয়া কিন্তু হাইপোক্সিয়া টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। তাহলে এই জিনিসগুলো তোমাকে দেখা লাগবে সিপিডি পেশেন্ট। এগুলো হয় কোন অ্যাডভান্স স্টেজে, যখন কম্পেনসেটেড থাকে তখন তো এগুলো থাকে না, যখন ডিকম্পেনসেটেড হয় তখনই রেসপিরেটরি ফেলিওর ফিচারগুলো ডেভেলপ করবে। তো এগুলো সব গুরুত্বপূর্ণ এই জিনিস, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বলো। স্যার, রেসপিরেটরি সিস্টেমের কমপ্লিট একটা ইভালুয়েশনের জন্য স্যার কি কি টেস্ট করা যেতে পারে? মানে ফিজিক্যাল এক্সামিনেশন নাকি ইনভেস্টিগেশন, মানে ল্যাব টেস্ট, ল্যাব ইনভেস্টিগেশন? স্যার, ল্যাব ইনভেস্টিগেশন। আচ্ছা, ল্যাব ইনভেস্টিগেশনের প্রথম আমরা যেগুলো করি যে সাধারণত আমরা লাং এর যদি আমরা লাংটা দেখতে চাই আপনাদের ইমেজিং করে আমরা, কারণ আমরা যে ডিজিজ গুলো রেসপিরেটরি কমন আছে, কমন কি নিউমোনিয়া, সিওপিডি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, লাং ক্যান্সার, সবগুলাতে কিন্তু অ্যাজমা ছাড়া বাকি সবগুলাতে কিন্তু দেয়ার আর সাম চেঞ্জেস ইন দি চেস্ট এক্স-রে। তাহলে একটা চেস্ট এক্স-রে কমন একদম সিম্পল একটা ইনভেস্টিগেশন টুল, যেখানে আমরা
লাংয়ের স্ট্রাকচারাল চেঞ্জটা বুঝতে পারি, এবং সেটা যদি আরো মানে ক্লিয়ারলি ডিফাইন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করে সিটি স্ক্যান করতে পারি। এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। ফাংশন বোঝার ক্ষেত্রে আমরা কি হতো লাং ফাংশন টেস্ট করতে পারি। লাং ফাংশন টেস্ট আমরা করে স্পাইরোমেট্রি করতে পারি। স্পাইরোমেট্রি আমরা কি কি দেখি পেশেন্টের, আমরা পেশেন্টের FEV1 আর FVC, FEV1 আর FVC এর রেশিওটা আমরা কমনলি দেখি, আর ইন্ডিভিজুয়াল FEV1 আর মানে অ্যাবসলিউট ভ্যালুটা দেখি। হ্যাঁ, এগুলা দিয়ে আমরা পেশেন্টের এই রেসপিরেটরি তোমার পেশেন্টের যে সিপিডি পেশেন্টের যে রেসপিরেটরি ইয়াটা আছে সেটা FEV1 দেখি, FVC দেখি, FEV1 FVC রেশিও দেখি, এতে আমরা অবস্ট্রাকটিভ কিনা না রেস্ট্রিকটিভ কোন ধরনের লাং ডিজিজ সেটা বুঝতে পারি। আর যদি অবস্ট্রাকটিভ হয় তাহলে কতটুকু সিভিয়ারিটি অবস্ট্রাকশন FEV1 এর অ্যাবসলিউট ভ্যালু আমরা বুঝতে পারি যে তার কতটুকু অবস্ট্রাকশন আছে। হ্যাঁ, এটা আর কি করতে পারি পেশেন্টের, আমরা সিপিডি পেশেন্টের লাং ভলিউম দেখতে পারি, এগুলো থিওরিটিক্যালি বইতে আছে, এগুলো বাস্তবে দেখা হয় না। হ্যাঁ, গ্যাস ট্রান্সফার দেখতে পারি, গ্যাস ট্রান্সফার আমরা বুঝতে পারি পেশেন্টের কোনো বিশেষ করে ওই যে পেশেন্টের ট্রান্সফারের সমস্যা কাদের হয়, যখন পেশেন্টের অ্যালভিওলার সেপ্টা ড্যামেজ হয়ে যায়, অ্যালভিওলার ড্যামেজ হয় তখন গ্যাস ট্রান্সফারের সমস্যা হয়। অর্থাৎ পেশেন্টের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই গ্যাসগুলো যে ট্রান্সফার হয় রেসপিরেটরি মেমব্রেন দেয়, তাদের যে ট্রান্সফারের যে প্রবলেম হয় সেটা সাধারণত এই কন্ডিশন গুলোতে হয়। গ্যাস ট্রান্সফার দেখার জন্য আলাদা একটা পরীক্ষা আছে। হ্যাঁ, ওইটা আমরা বুঝতে পারি। তো আর এমনি লাং ভলিউম দেখার জন্য হিলিয়াম ডাইলিউশন টেকনিক আছে, আর গ্যাস ট্রান্সফার দেখার জন্য হচ্ছে কি আমরা বলে একটা পরীক্ষা আছে, DLCO একটা পরীক্ষা আছে, সেটা ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ কার্বন মনোক্সাইড। এটাতে আমরা পেশেন্টের গ্যাস ট্রান্সফারটা বুঝতে পারি। এগুলো আসলে বাস্তবে করা হয় না, আমাদের দেশে সেগুলো করা হয় না। আর কি করতে পারি, এগুলা ছাড়াও পেশেন্টের যদি কোনো স্ট্রাকচারাল কোনো ডিজিজ থাকে, টিউমার থাকে, ব্রঙ্কাসে কোনো টিউমার থাকে, ব্রঙ্কাসে কোনো লিশন থাকে, সেটার জন্য আমরা ব্রঙ্কোস্কোপি করতে পারি। অর্থাৎ এন্ডোস্কোপের মতো ব্রঙ্কোস্কোপ, সেখানে আমরা এন্ডোস্কোপ ঢুকায় মানে ব্রঙ্কিয়াল ট্রিতে দেখতে পারি কোথাও কোনো লিশন আছে কিনা, সেখান থেকে আমরা স্যাম্পল নিতে পারি, ব্রঙ্কিয়াল লেভাস দিতে পারি, সেই লেভাসে ফ্লুইড অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, অথবা ওই ব্রঙ্কোস্কোপি দিয়ে আমরা ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি করতে পারি। হ্যাঁ, ওই লাং তোমার যে এয়ারওয়ে থেকে বায়োপসি করতে পারি, একটা ব্রঙ্কাস ছিদ্র করে আমরা সেখানে ব্রঙ্কাসের মাঝখান দিয়ে যে আমরা কি পালমোনারি প্যারেনকিমা থেকে আমরা লাং টিস্যু নিতে পারি, এগুলো আমরা কমান্ড করে দেখতে পারি। এগুলো আছে। তাছাড়াও আমরা সিস্টেমিক ম্যানিফেস্টেশন দেখার জন্য আমরা কি করতে পারি, পেশেন্টের ব্লাড টেস্ট করতে পারি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ESR, CRP এগুলো দেখতে পারি। হ্যাঁ, তাছাড়া এখন ইনফরমেটর মার্কার গুলো এখানে কোভিড এর যুগে ইনফরমেটর মার্কার গুলো আমরা দেখি, যেগুলো ESR আছে, CRP আছে, D-dimer, অ্যাসপারেটিন। হ্যাঁ, এগুলো অনেক মার্কার আছে, এগুলো আমরা দেখতে পারি। তো এই সবগুলো কিন্তু পালমোনারি ডিজিজের সবগুলো দেখা লাগে। বিষয় ডিপেন্ড করে কোন ডিজিজ কি আমরা সাসপেক্ট করতেছি এবং পেশেন্টের কি কন্ডিশন, পেশেন্টের ওই সিচুয়েশনের উপর ভিত্তি করে আমরা এগুলো দেখতে পারি। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি তোমাদের তো 11:30 বেজে গেছে, আর আজকে আপাতত এখানে শেষ করি নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।